গতকালকে রাতে এই ঘটনার প্রেক্ষিতে প্রত্যেকটি মানুষ বিস্ময়ান্বিত হয়েছে। সেটি হচ্ছে এই অবৈধ দখলদার ইউনূস গতকালকে তার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্টে বলেছে, যারা এই বিমান দুর্ঘটনাতে নিহত হয়েছে, যেসব বাচ্চারা, যেসব মানুষেরা, ইউনূস তাদের জন্য চাঁদা উঠাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের কাছে ক্রাউড ফান্ডিং করছে, যেন একটা ভিক্ষার থলি নিয়ে একটা লোক নেমে গেছে। প্রথম দেখাতে আপনার তাই মনে হবে। এই ঘটনাতে কতজন শিশু মারা গেছে সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে। ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে, সেনাবাহিনী লাশের সংখ্যা কমাচ্ছে, যেন লাশের সংখ্যা কমালে এই পুরো হতাহতের পুরো ঘটনাটা, এটার গুরুত্ব কমে যাবে। বা এর মধ্যে গোপালগঞ্জে গণহত্যা করেছে, সাধারণ মানুষদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে। গোপালগঞ্জের মা, বোন, ছোট ছোট শিশু কেউ রেহাই পাচ্ছে না। আপনি একটু প্রশ্ন তোলেন যে এই যে তুমি ভিক্ষার থলি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট দিলে, তো তুমি ভাই এত আয়কর যে চুরি করেছো, সেই আয়কর কোথায়? সেই টাকাটা দাও। বন্যার টাকা কোথায়? ফেনীতে যে বন্যা হয়েছিল তখন যে কোটি কোটি টাকা তুলেছিলে, সেই টাকাটি কোথায়? আমরা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, গত জুলাই নিয়ে অনেক কথা বলা হয়, আওয়ামী লীগ নিয়ে কথা বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলা হয়। আপনারা যদি একটু স্মরণ করেন তাহলে আপনারা জানবেন যে গত জুলাই মাসে যখন নানান ধরনের ঘটনা ঘটছিল, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ছাত্রদেরকে বা বিভিন্ন ব্যক্তিদেরকে দ্রুত, যাকে বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাদেরকে নানান ধরনের হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, ব্যক্তি ধরে ধরে টাকা দিয়েছেন। আমরা মনে করতে পারি যে আবু সাইদ, তার ফ্যামিলিকে 10 বা 15 লক্ষ টাকা দেওয়া হয়েছে, প্লাস আরো তাকে অনেকগুলো টাকা, বিভিন্ন রকমের বন্ড, নানান ধরনের তার ফ্যামিলির জন্য আজীবন চিকিৎসা, চাকুরি, এগুলো নানান ধরনের ব্যবস্থা করা হয়েছিল। এবং যারা হাসপাতালে ভর্তি ছিল তাদের প্রত্যেককে অর্থ সাহায্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, যে কোনো ধরনের দুর্ঘটনা, যে কোনো ধরনের মর্মান্তিক ঘটনা যতবারই ঘটেছে, আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি, অন্ততপক্ষে আমার মেমোরি বলছে না, যে সরকার কোনো একটা পোস্ট দিয়ে পাবলিকের কাছে টাকা চাইছে। অথচ আমরা দেখতে পেলাম এই ভিক্ষুকের থলি নিয়ে এই ভিক্ষুকটা রাস্তায় নেমে গেছে। কেন এইভাবে বলছি জানেন? আপনাদেরকে আমি কিছু ইন্টারেস্টিং তথ্য দিতে চাই। এই যে মহাজন এখন ক্ষমতায় আছে, সুদের কারবারি ইউনূস, এই লোকটার কত টাকা, কত অর্থ একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ জানে বলে আমার মনে হয়, আমার অন্ততপক্ষে জানা নেই। আপনাদেরকে আমি কিছু পরিসংখ্যান দিব, ওটা দেখে আপনাদেরকে বলছি সে কথাগুলো। এই লোকটার বিরুদ্ধে প্রায় শতাধিকের উপরে মামলা চলছে। সব হচ্ছে তার আয়কর ফাঁকি। টাকা দিবে না, পয়সা দিবে না, সরকারকে কোনো টাকা দেবে না, এমন মামলা চলছে। আপনাকে আমি সেই সব মামলার যেই কর ফাঁকি দিয়েছে তার অ্যামাউন্টটা শোনাবো, তারপরে আমি বলবো যে এই ভিক্ষার থলি দিয়ে যে সে নেমেছে সেটার ঘটনার সাথে এই আয়করের ঘটনা। যেমন আপনারা জানেন যে গত বছরের 5ই অগাস্টে একটা রায় হওয়ার কথা ছিল, যেখানে 666 কোটি টাকা তার আয়কর প্রদান করার কথা ছিল, যেটা সে গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণে এনেছে। গ্রামীণ কল্যাণ সেই টাকাটা মেরে দিয়েছিল, যেটা চেয়ারম্যান ইউনূস। এই 5ই অগাস্টের ফলে তার এই 666 কোটি টাকা মওকুফ হয়ে যায়। তারপরে আরেকটা মামলা তার চলমান ছিল, যেটা রেফারেন্স মামলা, 38টা রেফারেন্স মামলা ছিল, যেখানে 1111 কোটি 7,49,112 টাকা তার ট্যাক্সে ফাঁকি দিয়েছে, সেটার মামলা চলছিল। পরবর্তী সময় তার রিট মামলা যেগুলো ছিল, সেটির একটিরই তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল 671 কোটি 11,76,322 টাকা। গ্রামীণ টেলিকম ট্রাস্ট বিবাদী কর কমিশনারের কর অঞ্চল 9-এর সেখানে যে মামলা হয়েছিল, সেইখানে আয়কর ফাঁকি ছিল 209 কোটি 98,57,738। গ্রামীণ শক্তি, এইখানে সে কর ফাঁকি দিয়েছে 57,25,190। গ্রামীণ টেলিকম
যেখানে বিবাদী জাতীয় রাজস্ব বোর্ড, সেইখানে তার আয়কর দেওয়ার কথা ছিল 12,46,72,608 টাকা। গ্রামীণ কল্যাণ, যেখানে বিবাদী কর কমিশনার, সেটা আরেকটা মামলা, এখানে ছিল 67,95,326 টাকা। গ্রামীণ টেলিকম, এটা তো গ্রামীণ টেলিকম, বিবাদী কর কমিশনার, এখানে কর অঞ্চল 14, মামলা 1, এখানে তার টাকার পরিমাণ ছিল 30,03,67 টাকা। গ্রামীণ ট্রাস্টের আরেকটা মামলা ছিল কর ফাঁকি দেওয়ার, যেখানে তার টাকা বাকি ছিল, কর ফাঁকি ছিল 1,07,22,000। গ্রামীণ উদ্যোগ, এই গ্রামীণ উদ্যোগের হয়ে সে কর ফাঁকি দিয়েছে 63,26,270। গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন, যেখানে সে কর ফাঁকি দিয়েছিল বিবাদী কর অঞ্চল, যেখানে তার আয়কর ফাঁকি ছিল 1,82,18,763 টাকা। গ্রামীণ সামগ্রী, বিবাদী, এটা তো বিবাদী কর কমিশনার, গ্রামীণ সামগ্রীর ক্ষেত্রে সেখানে ছিল 7,42,274 আয়কর ফাঁকি। গ্রামীণ ডানন ফুড লিমিটেড, এখানে তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল 14,230 টাকা। গ্রামীণ বাই টেক লিমিটেড, বিবাদী কর কমিশনার, এখানে তার কর ফাঁকির পরিমাণ ছিল 8,18,467। গ্রামীণ শক্তি, এটারও বিবাদী কর কমিশনার, এখানে তার কর ফাঁকি দিয়েছিল 47,85,72,000। গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড, এইখানে আয়কর সে চুরি করেছে 19,73,985। গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড, বিবাদী, এটারও বিবাদী কর কমিশনার, এখানে মামলা সংখ্যা 1, এখানে হচ্ছে 1,69,09,523 টাকা। এছাড়া তার আরো রাজস্ব যেটা আছে, সেখান থেকে আমি আরো দুটো পাঠ করব। একটির মামলার নাম্বার হচ্ছে 109/2025, যেখানে ছিল 9,95,28,588 টাকা। মামলার নাম্বার আরেকটা ওই একই রেফারেন্স 109/2015, যেটা হচ্ছে 1,21,67,010 টাকা। 109/2015 আরেকটি রেফারেন্সের ওই একই সাথে এগুলোকে অ্যালাইন করা হয়েছে, যেখানে 1,27,67,010 টাকা। এখানে তিনটি মামলা, টোটাল মিলে 12,46,72,608 টাকা। এই ছাড়া আরো প্রায় 40টি কর ফাঁকির মামলা আছে, যেটা আমি পর্ব বাই পর্ব পাঠ করে শোনাবো। এই যে সাধারণ দর্শক ধৈর্য নিয়ে শুনলেন, কি বুঝলেন? যতগুলো কোম্পানির সে চেয়ারম্যান, যতগুলো কোম্পানি সে করেছে, এই ইউনিট, যতগুলো কোম্পানির নাম বললাম, এই যে গ্রামীণ ফুড, গ্রামীণ হেলথ, গ্রামীণ চেক, যা কিছু শুনেছেন, সবগুলোর চেয়ারম্যান একটা মাত্র ব্যক্তি। বলেন তো, একটা মাত্র ব্যক্তি এতগুলো কোম্পানির চেয়ারম্যান হয়? এতগুলো কোম্পানি, প্রায় 50-51টা কোম্পানির চেয়ারম্যান, আর প্রত্যেকটা কোম্পানি কর ফাঁকি দিচ্ছে। মাত্র তো শুনলেন, আমি রেফারেন্স ধরে, টাকার অ্যামাউন্ট ধরে আপনাদেরকে বলেছি। এই যে অর্থ, এই যে সাধারণ মানুষের কাছে টাকা চাইছে, এই যে সাধারণ মানুষের কাছে ভিক্ষুকের মতো টাকা উঠাচ্ছে, যেই টাকা সে দেশের কর ফাঁকি দিয়েছে, আয়কর কারো থেকে দিতে হবে না, এটা দেশের ন্যায্য হিস্সা, অর্থাৎ বাংলাদেশ সরকার এই টাকাটা ইউনুসের কাছে পায়। আমি আপনাদেরকে মোটামুটি যে 10-12টা শুনিয়েছি, তাতেই নিশ্চয়ই আপনাদের চোখ ছানা বড়া। বাকি পর্বগুলোতে যখন বাকিগুলো আপনাদেরকে শোনাবো, আপনারা তখন কি বলবেন আমি জানি না। সোজা কথা হচ্ছে, এই যে আজকে নিহতদের জন্য, আহতদের জন্য ভিক্ষার থলি নিয়ে ইউনুস রাস্তায় নেমেছে, ও যদি শুধুমাত্র তার আয়করের টাকাটা দিয়ে দেয়, তাহলে বাংলাদেশে একটা গরিব লোকও থাকবে না, একটা গরিব লোকও থাকবে না। আমি আপনাকে তা বলছি। এই হচ্ছে ইউনুস, আয়কর ফাঁকি দেবে, কোটি 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 টাকা চুরি করেছে। আপনারা এটা শুনলে অবাক হবেন যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছে, চাঁদা উঠাচ্ছে, কিন্তু এই যে কিংস পার্টি বলে খ্যাত, এই যে এনসিপি, যাদের কোনো এখন পর্যন্ত একটি দল হিসেবে রেজিস্ট্রেশন পর্যন্ত নির্বাচন কমিশনে হয়নি, তাদের পদযাত্রার জন্য সরকারের পক্ষ থেকে শোনা যাচ্ছে প্রায় 8 থেকে 12 কোটি টাকা বরাদ্দ ছিল। কাদের জন্য? যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদেরকে কেন সরকার টাকা দেবে? সরকারের নিজের পার্টিকে কেন জনগণের কোষাগার থেকে টাকা দেবে? সেইটারও কোনো ঠিক ঠিকানা নাই। অর্থাৎ অন্য একটা পার্টি যাতে অন্য জায়গাতে গিয়ে মেইহেম, সহিংসতা করতে পারে, তারা যাতে রাজনীতি করতে পারে, তারা যাতে ক্ষমতায় যেতে পারে, সরকার তাদের জন্য 8 থেকে 12 কোটি টাকা বরাদ্দ রেখেছে। আর ছোট ছোট বাচ্চারা মারা গেছে, আহত হয়েছে, সাধারণ মানুষরা মরে যাচ্ছে, তাদের জন্য ফকিরের মতো টাকা উঠাচ্ছে, যেন এই রাষ্ট্রের কোনো টাকা পয়সা নেই। এই টাকা পয়সা গেল কোথায়? তাহলে ঘুরে এসে জুড়ে বসা এক দখলদার সরকার, যাদের কোনো সাংবিধানিক অস্তিত্ব নেই, যাদেরকে কারো কাছেই জবাবদিহি করতে হয় না। আজকে তারা বলছে সবাইকে ছাত্রলীগ বলে পেটাতে, যারা যারা আজকে প্রতিবাদ করছে যে আমাকে লাশের সংখ্যা জানাতে হবে।
এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে এই সুদী ইউনূসের দুর্নীতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই বা ছাত্ররাই যে শেষ কথা নয় তা প্রমাণ করে দিয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বা এনসিপির শীর্ষ নেতৃত্ব, তারা যে নিজেদেরকে সর্বা মনে করত এবং তাদের মধ্যে যে একটা অহংবোধ তৈরি হয়েছিল, বাংলাদেশে আর কোনো ছাত্র শক্তি নেই তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জটি জানিয়ে দিল, প্রমাণ করল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বাইরেও আরো অনেক ছাত্র শক্তি রয়েছে যারা যে কোনো সময় ফুঁসে উঠতে পারে ন্যায্যতার ভিত্তিতে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গত 1 বছর যারা নিশ্চুপ ছিলেন, অবজার্ভ করছিলেন সবকিছু, তারা এখন মুখ খুলতে শুরু করেছেন। নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রের সংস্কার, মার্কিন শুল্ক নীতির চাপ, অর্থনৈতিক অবস্থার গুমট পরিস্থিতি, যে মব ভায়োলেন্স বা মব ইনজাস্টিস, অনাকাঙ্ক্ষিত নানান ধরনের ইস্যু, এসব বিষয়ে সরকারের প্রতি চরম আস্থার সংকট তৈরি হয়েছে চারিদিকে। সরকারের 2 জন উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে, এর আগেও অনেক উপদেষ্টা পদত্যাগের দাবি উঠেছিল, কিন্তু কেউ কারোর কথায় কোনো ধরনের তোয়াক্কা করছে না। শিক্ষা সচিবকে সরিয়ে নেওয়া হলো তার পদ থেকে রাত 3টার সময় এসএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়ার মধ্যে দিয়ে। তাহলে শিক্ষা উপদেষ্টা কেন সরতে হবে না? এবং বড় অদ্ভুত যুক্তি এই সব উপদেষ্টাদের, আগেকার রাজনৈতিক সরকারের মন্ত্রীরা যে সব যুক্তি দিয়েছেন এরাও তাই। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার নিজেকে মহৎ উদার প্রমাণ করার জন্য একটা ডায়লগ দিলেন যে পদ আঁকড়ে ধরে রাখতে পদে আসেননি, তবে নিয়োগকর্তা বললেই তিনি চলে যাবেন। আরে নিয়োগকর্তা বললে তো চলে যেতেই হবে, তখন আর কি উপায়? প্রত্যেকেই এমন কথা বলেন। এবং যে দাবিটি উঠেছে সেটা তো যৌক্তিক দাবি। শিক্ষা সচিবকে যদি প্রত্যাহার করা হয় তাহলে আপনি থাকবেন কোন নৈতিকতার ভিত্তিতে? আর প্রধান উপদেষ্টা ক্ষণে ক্ষণে নাটক রচনা করেন, কোন ধরনের সমালোচনা, সরকারের কোন ধরনের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা তুমুল পর্যায়ে গেলে তিনি বলেন যে আমি আর থাকবো না এই পদে। বারণ করেছে কে? চলে যান, চলে যাওয়ার সময় এসে গেছে। এমন একটা ধারণা সারা দেশের মানুষ গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়বে, না না আপনাকে যেতে দেওয়া হবে না। নির্লজ্জতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। প্রকাশ্যে এখন কথাগুলো বলতে হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছি গত 2-3 দিন ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা সেটি নিয়ে যে নাড়া দিয়েছে মানুষের মনে, হৃদয়ে, তার মধ্যে মিনিমাম কোনো নাড়া দিয়েছে? তাইনি তো। আমি শুধু প্রতিটি ঘন্টা গুলি, 3 দিন হয়ে গেল, 72 ঘন্টা হয়ে গেল। এই ভদ্রলোক এই বিমান দুর্ঘটনার, দেশের ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কোথাও দেখতে গেলেন না, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না। এমন রাজাকে আমরা আর কোথাও আর কখনো পেয়েছি দেশে? নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন, চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন। ভয় তার চারিদিক আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো 30শে জুলাই 5 আগস্ট যেই সরকারের পতন হলো, সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 4 দিন আগে 30শে জুলাই তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হসপিটালে। তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল, তারপরেও তিনি গিয়েছিলেন। আর এই যে কথিত শান্তিতে বিজয়ী, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি এমন রিস্কের মধ্যে আছেন যে তিনি কাউকে দেখতে গেলেন না আজ পর্যন্ত, এখনো পর্যন্ত? জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ মুখ ফসকে একটা সত্য উচ্চারণ করে ফেলেছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে ওনার একমাত্র যোগ্যতা, তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? দুঃখের বিষয় হচ্ছে উনি নিজে চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে,
এসব কথা মনে তো থলের বিড়াল বের হয়ে আসবে। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়ঙ্কর দুর্ঘটনা, এই বিষয়ে তার কোনো রোল আপনারা দেখেছেন? অর্থাৎ স্বজনপ্রীতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি, তার উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধে একের পর এক যে দুর্নীতির অভিযোগ, সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় যে চরম ব্যর্থতার পরিচয় আমরা গত 1 বছর ধরে পাচ্ছি। এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করেন। যতই আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করুন না কেন, যতই পরাশক্তিগুলো আপনার পিছিয়ে থাকুক না কেন, মানুষ যখন ফুঁসে উঠবে তখন কেউই পালানোর পথ খুঁজে পায় না। এবং এই যে হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বললেন, আপনাদের কি মনে হয় যে এগুলো আসলেই তারা বিরোধিতা করছে সরকারের? না, এগুলো নাটকের একটি অংশ। তাদের কখনো কখনো নিরপেক্ষতা দেখাতে হয় যে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলছি, যখন আবার তার পদত্যাগের প্রসঙ্গ ওঠে এই এনসিপি নেতারা গিয়ে তারা আবার এক ধরনের হুমকি ধামকি দেয়, না পদত্যাগ করা যাবে না, আপনি আসছেন অমুক কাজ করতে, আপনি আসছেন তমুক কাজ করতে, এগুলো শেষ করে যেতে হবে। কি যে এক গেরা খুলে পড়েছি আমরা দেখছি মানুষ এখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে।